ব্রিক্স কিংবা দ্বিপক্ষীয় বৈঠক, তারেক রহমানের অপেক্ষায় ভারত, হাসিনার প্রত্যর্পণে ঢাকার প্রস্তাব, পর্যালোচনা দিল্লির। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে প্রকাশ্যে, দল মনোনীত প্রার্থীর বাইরে ভোট দিলে থাকবে না সংসদ সদস্য পদ। জ্বালানি তেল আমদানিতে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেবে না সরকার, থাকবে 2 ধরনের পেট্রোল পাম্প। 20 বছরের নানা অসঙ্গতিতে নিম্নমুখী এসএসসির ফলাফল, পরীক্ষার্থীদের উপর দায় চাপাতে চান না মন্ত্রী। সব আমাদের লোক থাকতে হবে, ওরা তো আগুন দিয়ে পড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পড়াবে, আর কি করবে? এখন অন্য কিছু করে লাভ নেই, তোরাও পড়াবি আর আমরা পড়াবো। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ দেন হাসিনা, ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। এবং নাবিক প্রশিক্ষণে রমরমা ভর্তি বাণিজ্য, দালাল চক্রের হাত মন্ত্রণালয় পর্যন্ত, চ্যানেল 24 এর অনুসন্ধান। আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন AKH সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ইশরাত জাহান এবং রহমান রাশেদ। ব্রিক্স সম্মেলন কিংবা দ্বিপক্ষীয় বৈঠক, প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় ভারত। একই সাথে শেখ হাসিনার প্রত্যর্পণে ঢাকার প্রস্তাব দিল্লি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। তবে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানালেন যে ভারত সফরের দিন তারিখ এখনও নির্ধারণ হয়নি। একের পর এক বৈঠক, বিবৃতি কিংবা কাগজ কলমের চেষ্টা, কিছুতেই যেন গলছে না ঢাকা দিল্লি সম্পর্কের বরফ। বরং পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দিল্লিতে মতবিনিময় ঘিরে তিক্ততা নেয় নতুন মাত্রা। এরপরে ঢাকার প্রতিবাদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠকেও দিল্লিকে দেয়া হয় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে স্পষ্ট বার্তা। এমনই এক প্রেক্ষাপটে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শুধু ব্রিক্স সম্মেলনই নয়, দ্বিপাক্ষিক বৈঠকের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। We had earlier in February invited Prime Minister of Bangladesh to visit India, and subsequent to that we've also invited Prime Minister of Bangladesh to visit India for the BRICS summit. দ্বিপাক্ষিক সম্পর্কের এমন টানাপোড়েন নিয়ে সচিবালয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। আবারও জানান, প্রধানমন্ত্রী কবে ভারত যাবেন সেই সিদ্ধান্ত এখনো হয়নি। পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, ব্রিক্সে যে সম্মেলন হচ্ছে তার কথার মধ্যে এক ধরনের ইঙ্গিত ছিল, আপনারা খেয়াল যদি করেন, যে ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয় নাই, তাই না? ওখানে বিমস্টেকের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে। আর এছাড়াও একটা দাওয়াত আছে, তিনি যেটা বলছেন, আমাদের সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন, সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, সেটা আপনারা। ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন, সো এটা তার এক ধরনের সফর, এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, শুধু সাকিব কিংবা শেখ হাসিনা নয়, যে কেউ দেশে ফিরতে চাইলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। ধন্যবাদ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ AmCham-এর প্রতিনিধি দল এবং বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন।
সচিবালয়ে বৈঠকে অ্যামচেমের প্রতিনিধিরা নতুন কমিটি দায়িত্ব নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। এদিন বৈঠকে ডিজিটাল আর্থিক সেবা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানান ভিসার প্রেসিডেন্ট। বাংলাদেশে প্রযুক্তি ডেভেলপমেন্ট বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি মেট্রো রেল, টোল প্লাজা এবং এক্সপ্রেসওয়েতে ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। অধিবেশন কক্ষে থাকবে স্বচ্ছ ব্যালট বক্স। গণনার পর প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। প্রস্তুতি সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ জানান, এখনও রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করেনি বিএনপি। আর বিরোধী দল বলছে, রাজনৈতিক অবস্থান জানান দিতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ। সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরুর সময়টার পর মাত্র দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট। সবশেষ 1991 সালের সেই নির্বাচনে জয়ী হয়েছিল বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস। এবার 20 আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতিমূলক সভা করে সংসদ ও নির্বাচন কমিশন। বৈঠক হয় 2 ঘন্টা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয় সরকার ও বিরোধী দল। এ সময় সরকার দলীয় চিফ হুইপ জানান, এখনও দলীয় প্রার্থী ঠিক করেনি বিএনপি। তবে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সেই প্রার্থীর বাইরে অন্য কাউকে ভোট দিতে পারবেন না সরকার দলীয় সংসদ সদস্যরা। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনও সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। বিরোধী দলীয় চিফ হুইপ জানান, তাদের প্রার্থী যে গ্রহণযোগ্য সেই রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই নির্বাচনে অংশ নেয়া। যে গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন এবং আমরা দেশকে আমাদের সেই রাজনৈতিক অবস্থানটাও জানান দিতে চাই যে আমাদের যিনি প্রার্থী তাকে আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবকত্ব হিসেবে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য হবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে প্রকাশ্যে। ব্যালট পেপারে দিতে হবে ভোটারের পূর্ণ নাম স্বাক্ষর। ভোটের জন্য সংসদে বৈঠক ডাকবে ইসি। দেয়া হবে 3টি স্বচ্ছ ব্যালট বক্স। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব, আমি সহ আমরা তাদের কাছে তাদের ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা যার মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল অধিবেশন কক্ষে ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কোনো বিশেষ কোম্পানিকে সুবিধা দিতে নয়, বরং জ্বালানি খাতে প্রতিযোগিতার স্বার্থেই তেল আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হচ্ছে। রাজধানীতে এক সেমিনারে জ্বালানি মন্ত্রী কথা জানালেন। তিনি বলেছেন, দেশে সরকারি বেসরকারি 2 ধরনের পেট্রোল পাম্প থাকবে। কোন পথে হাঁটছে দেশের জ্বালানি খাত? বিদ্যুৎ ও জ্বালানি খাতের গণমাধ্যম কর্মীদের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উঠে এলো তারই নানা সংকট ও সম্ভাবনার রূপরেখা, যেখানে নিজেদের মতামত তুলে ধরেন সরকারি বেসরকারি অংশীজনরা। ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকেও বুঝতে হবে দ্য ডেজ অফ চিপ গ্যাস ইজ ওভার, ফিনিশ। চিপ গ্যাস ইজ ওভার, ইউ হ্যাভ টু পে দ্য রিয়েল প্রাইস। এই বড় প্রক্রিয়া কয়লা খনি 1 কেজি কয়লা তুলতে পারে না। তারা 25 বছর চলে গেল, তারা কয়লা তোলার সক্ষমতা অর্জন করতে পারলো না। সরকার দ্রুত জগন্নাথের মতো বসে থাকলো। বাপেক্সের সক্ষমতার সাথে আপনারা পাশাপাশি শেভরনকে দেখেন। শেভরনের ফিল্ড থেকে তারা কি পরিমাণ কতদিন ধরে কত উচ্চ পর্যায়ে প্রোডাকশন দিয়ে যাচ্ছে এবং আমাদের নিজস্ব পেট্রোবাংলার ফিল্ড থেকে আমরা কতটুকু দিতে পেরেছি। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গত 21 জুলাই আগুনে পুড়ে যাওয়া ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার ঠিক হলেও দ্বিতীয়টি কেন এখনো সেরে ওঠেনি সেই কারণ। একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার এখনো ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে।
দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা চালাচ্ছি। এ সময় জ্বালানি মন্ত্রী বসুন্ধরাকে সুবিধা পাইয়ে দেবার সমালোচনার জবাব দেন। বলেন, কোনো বিশেষ শিল্পগোষ্ঠীকে সুবিধা দিতে নয়, বরং সব বেসরকারি উদ্যোগকে আগ্রহী করতেই জ্বালানি নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। মূল উদ্দেশ্য প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি। একটা গোষ্ঠী করছে এটা। আমার মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলছে এই জ্বালানি থেকে নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের এই ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না। সেমিনারে মন্ত্রী দাবি করেন, জনগণের সুবিধা প্রাধান্য দিয়েই জ্বালানি খাত ঢেলে সাজাচ্ছে বিএনপি। এনি ইনভেস্টমেন্টের জন্য। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আমরা দীর্ঘ 10 বছর পড়াশোনা করেও এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করতে পারেনি প্রায় 7 লাখ শিক্ষার্থী। শুধু তাই নয়, দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষাবিদদের মতে দীর্ঘদিনের নানা অসঙ্গতি, শিক্ষণ ঘাটতি এবং মানসম্মত পাঠদানের অভাবই এই ফল বিপর্যয়ের অন্যতম কারণ। আবির হোসেন জানাচ্ছেন বাকিটা। এসএসসির ফল প্রকাশের দিন ঢাকার নামি দামি স্কুলগুলোর চিত্রটা যেন উৎসবের, কিন্তু এই ছবির আড়ালেই রয়েছে আরেক বাস্তবতা যা খুব একটা চোখে পড়ে না। এবারে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 18,57,344 জন পরীক্ষার্থী, যাদের প্রায় 38% পাশ করতে পারেনি। সহজ করে বললে সংখ্যাটা 6,90,608 জন। এখানেই শেষ নয়, 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি, ফেল করেছে সবাই। যারা ভালো করতে পারেনি, আমি তাদের অভিভাবককে অনুরোধ করব, একটি পরীক্ষায় খারাপ করাটাই কি তার জীবনের ব্যর্থতা? তাদের শিক্ষণ পদ্ধতি কি, কতটা শিখেছে, কতটা আমরা তাদেরকে শেখাতে পেরেছি, এগুলি কি ভাববার বিষয় নয়। তবে ফলাফলের দায় শিক্ষার্থীদের উপর চাপাতে চান না শিক্ষামন্ত্রী। বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা নানা অব্যবস্থাপনার কারণেই এমন বিপর্যয়। তারা অনেকেই ভালো করতে পারেনি, সেই দায় দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব? আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোইল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি। সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। এই শিক্ষাবিদদের মতে ক্লাসে মানসম্মত পাঠদান এবং শিক্ষণ ঘাটতি খারাপ ফলাফলের কারণ। 10 বছর পড়াশোনা করার পরে কেন ফেল করবে একজনও, এই প্রশ্নটা করার মতো কেউ নাই। এবার সংখ্যাটা বেড়ে যাওয়াতে আমরা এই জিনিসটা সামনে এসেছে। আমরা তাদের জন্য যে পরিবেশটা নিশ্চিত করার কথা, আমরা সেটা করতে পারিনি। আমরা গভর্নমেন্ট, শিক্ষক, গার্ডিয়ানস, সমাজ, রাষ্ট্র, পলিসি, এই সব কিছু মূলত দায়ী। তার দাবি, এসএসসির ফল শুধু ছাত্রছাত্রীদের ব্যর্থতা সফলতার খতিয়ান নয়, বরং সামগ্রিক শিক্ষা ব্যবস্থারও প্রতিচ্ছবি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। চাকরি নয়, চাকরির জন্য প্রশিক্ষণ মাত্র, আর তাতেই ভর্তিতে মাথাপিছু লেনদেন 8 লাখ টাকা পর্যন্ত। সমন্বিত ভর্তি নীতিমালার পাশ কাটিয়ে 2টি নাবিক ইনস্টিটিউট সহ 7টি প্রতিষ্ঠানে স্পেশাল ব্যাচের নামে চলছে এটা অনৈতিক বাণিজ্য। এজন্য গড়ে উঠেছে একাধিক দালাল চক্র, যার বিস্তৃতি মন্ত্রণালয় পর্যন্ত। এ নিয়ে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন সেলিমুল্লাহ ও আবু জাহেদ। চট্টগ্রাম ও মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এনএমআই এবং আরও 5টি বেসরকারি একাডেমিতে পরীক্ষায় উত্তীর্ণদের দেয়া হয় 6 মাসের প্রি-সি ট্রেনিং। প্রশিক্ষণপ্রাপ্তরা সমুদ্র পরিবহন অফিস থেকে সিডিসি নিয়ে সাধারণ নাবিক হিসেবে চাকরির সুযোগ পায় জাহাজে। কিন্তু বছরে 2 বারের এই নিয়মিত প্রক্রিয়ার সাথে 2023 সালে যুক্ত হয় বিনা পরীক্ষায় ভর্তির স্পেশাল ব্যাচ। করা হয় 410 জনের তালিকা, যাদের মধ্যে 177 জনকে ভর্তি দেয়া হয় এনএমআইতে। তখন 410 জনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে, যাদের এক একজনের কাছ থেকে নেওয়া হয় 5-6 লাখ টাকা পর্যন্ত। স্পেশাল ব্যাচের সেই দুষ্টু চক্র এখন আবার সক্রিয়। টাকা নিয়ে ভর্তি করাতে না পারা 233 জনের সাথে নতুন ভর্তিচ্ছুদের দিচ্ছে টোপ। এবার আদায় করা হচ্ছে 7-8 লাখ টাকা পর্যন্ত।
যা অনুসন্ধানে নেমে 2-3টি চক্রের সন্ধান পায় চ্যানেল 24। ভর্তিচ্ছু সেজে নগরীর বড় পোলে ম্যানিং এজেন্ট টাইগার শিপিংয়ে হাজির চ্যানেল 24। প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেন দাবি করেন 7 লাখ টাকা। জানান দালালের মাধ্যম হয়ে এলে অঙ্ক হয়ে যেত 8 লাখ। 3 লাখ অগ্রিম, কাজ করবেন মন্ত্রণালয়ের মাধ্যমে। 7,50,000, 7,50,000, 8 লাখ এই যেগুলো বলছিলাম আমার রিলেটিভের ভিতরে 6,50,000। অনুসন্ধান বলছে প্রথম ব্যাচ ভর্তিতেও জড়িত ছিলেন এই বিল্লাল। এমন 5 জনের সাথে ব্যাংক লেনদেনের নথি আসে চ্যানেল 24-এর হাতে, যাতে মেলে 3 থেকে 6 লাখ টাকা পর্যন্ত নেয়ার তথ্য। তবে পরে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য টাইগার শিপিংয়ে গেলে সুর বদলে যায় বিল্লালের। অস্বীকার করেন এর আগে ধারণ করা তার সব কথা। আপনি স্পেশাল ব্যাচ নিয়ে কাজ করছেন? নো, স্পেশাল ব্যাচ আমার কোনো এবার কতজন আছে আপনার? কতজন দিচ্ছেন এবার? ভাইয়া প্লিজ না আমরা ক্যামেরা রেডি হইছে এটা। আরেক চক্রের সন্ধান মেলে আগ্রাবাদে ফেমাস কম্পিউটারে। ভর্তিচ্ছু হিসেবে কথা হয় দালাল রফিকের সাথে। চান 6 লাখ টাকা, অগ্রিম লাগবে 2 লাখ। পরে আবারও রফিকের মুখোমুখি হলে অস্বীকার করেন সবকিছু। তবে প্রশ্নের মুখে এক পর্যায়ে বেরিয়ে আসে তোফায়েল নামে চক্রের বড় এক হোতার নাম, যার বাড়ি সন্দ্বীপ, থাকেন কক্সবাজারে। অভিযোগ, নৌ পরিবহন মন্ত্রণালয়ে সক্রিয় চক্রের সাথেও সম্পৃক্ত এই তোফায়েল। আপলাইন কে কার সাথে কাজ করতেছেন? উপরে একজন আছে, লগে মাঝে মধ্যে দুটো যোগাযোগ হয় আর কি। তোফায়েল সাহেব, উনি কি ওই যে কক্সবাজারের তোফায়েল সাহেব? হ্যাঁ, রাইট। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তথ্য। আপনি ওদেরকে বলবেন যে ঠিক আছে, তোফায়েল ভাইকে আমার সামনে আইনা এটা প্রমাণ করাও তোমরা। কথা হয় স্পেশাল ব্যাচে প্রথম ধাপের 2 জনের সাথে, যাদের একজন বর্তমানে চাকরিরত। অবৈধ উপায়ে ভর্তির কথা স্বীকার করলেও টাকার অঙ্ক আর দালালের বিষয়ে মুখ খোলেননি। আমার তো বেশি টাকা যায় নাই, লাখ 3 বা 2 আরো কম এরকম আর কি। আরেকজন ভর্তি হতে না পেরে 2 বছর ধরে ঘুরছেন দালাল জাগিরের পেছনে। 2 লাখ টাকা ফেরত চেয়েও পাচ্ছেন না। ওনার নাম ছিল জাগির। কিছুদিন আগে ওনাকে না জানা মতো আমরা 2-1 জনে গেছিলাম, বাট পাই নাই, বারে নাকি চেঞ্জ করে ফেলছে। মূলত 2022 সালে রেমিটেন্স বৃদ্ধির কারণ দেখিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি স্পেশাল ব্যাচের সুপারিশ করে, যা পরিণত হয় অলিখিত নিয়মে। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ওই ব্যাচে 48 জনই ছিল এসএসসি অনুত্তীর্ণ। এনএমআই এবং নৌ পরিবহন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এই অপতৎপরতায় জড়িত বলে অভিযোগ। অথচ স্পেশাল ব্যাচ চালু না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে একাধিকবার মতামত দেয় অধিদপ্তর। রিমেনিং যে 200 লটটা, 5-এর যে লটটা, ওটাকেই সবাই স্পেশাল 2 হিসেবে বলে আর কি। তো এখন ওরা ডিমান্ড করছে ওদেরকে এই আবার ট্রেনিং করাতে হবে। তো এই জাতীয় আমরা কোনো প্রেয়ার পাইনি বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা, ডিজিপিংয়ের কোনো নির্দেশনা পাইনি। আমার হিসেবে মতন 400 নাবিক প্রতি বছর আমরা ফ্রেশ দিতে পারছি। 1100 যদি বেকার থাকে তো অলমোস্ট 3 ইয়ার্স ইট উইল টেক তাদের সবাইকে অনবোর্ড করতে। 3 বছরের মধ্যে বা এখন কোনো স্পেশাল ব্যাচ নিবে কি না, আসলে এটা সরকারের সিদ্ধান্ত। তথ্য বলছে কাদেরকে সিডিসি দেয়া যাবে সে বিষয়ে দিক নির্দেশনা নেই মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সে। ফলে ঘটছে অনিয়ম। স্পেশাল ব্যাচের সিডিসিধারীদের কেবল বিদেশি জাহাজে চাকরির শর্ত রয়েছে, তবে শর্ত ভেঙে চাকরি দেয়া হচ্ছে দেশি জাহাজেও। আবার 2 বছর আগে প্রশিক্ষণ নেয়া 175 জনের মধ্যে চাকরি হয়েছে 37 জনের। উদ্বেগের বিষয়, কয়েক বছর ধরে চাকরি না পাওয়া সাধারণ নাবিকের সংখ্যা ছাড়িয়েছে 1,500। ফলে আবারও স্পেশাল ব্যাচের তোড়জোড় সৃষ্টি করেছে চাঞ্চল্যের। সমন্বিত ভর্তি নীতিমালা থাকা সত্ত্বেও, এত এস্টাবলিশড একটা সিস্টেম থাকার পরেও আপনি ওই ধরনের একটা ব্যাচ আনার ক্ষেত্রে এত কৌতূহলী কেন? এখানে মন্ত্রণালয় বলেন, ডিজি শিপিং বলেন, আমি কাউকেই অভিযোগ থেকে বাদ দিতে চাই না। মন্ত্রণালয় তো সাধারণ যে কোনো একটা ছেলে লোক তো যাইতে পারতেছে, তাদের লিস্টটা কারা নিয়ে যাচ্ছে, কারা তাদের কাছে এই জিনিসটা প্রেজেন্ট করতেছে যে বাংলাদেশে অনেক নাবিক দরকার, তোমরা ভর্তি পরীক্ষাকে বাইপাস করে সরাসরি নিয়োগ করো, কারা নিয়ে যাচ্ছে? তারাই দালাল। আমাদের সিফারা যেগুলো প্রডিউস হচ্ছে, ওরা চাকরি পাচ্ছে কিনা, আমাদের কত নাবিক বেকার আছে, এটার উপরে একটা সামঞ্জস্য রেখে আমাদের আসলে নিয়োগ করা দরকার। তবে এসব বিষয়ে নৌ পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্ট কারও বক্তব্য মেলেনি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।